আজকে রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন হলো এবং কে কোন দফতর পেলেন সেদিকে একবার চোখ রাখা যাক। অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী হলেন তাপস রায়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হলেন শারদত্ত মুখোপাধ্যায়। এছাড়া উচ্চশিক্ষামন্ত্রী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিক্ষা এবং বস্ত্রমন্ত্রী হলেন দীপক বর্মন, পরিবহন শ্রমমন্ত্রী হলেন অর্জুন সিং, কৃষিমন্ত্রী হলেন দুধকুমার মণ্ডল। এছাড়াও পর্যটন এবং পরিষদীয় মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ, বন এবং পরিবেশ মন্ত্রী হলেন মনোজ ওরাও। গৌরীশঙ্কর ঘোষ পেলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, জনশিক্ষা এবং গ্রন্থাগার পরিষেবা। কল্যাণ চক্রবর্তী পেলেন তথ্য প্রযুক্তি, অরূপ কুমার দাস পেলেন সেচ দপ্তর এবং অজয় পোদ্দার পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি। রাজ্যে প্রথম বিজেপি সরকার, আর সেই সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপসদা, একটু আগে আপনার ফোন দেখলাম, প্রথম হচ্ছে শশী পাজা ফোন করেছিলেন। অনেক ফোনই আসছে। হ্যাঁ, প্রাক্তন শিল্পমন্ত্রী হিসাবে উনি ফোন করেছিলেন এবং আমাকে কনগ্র্যাচুলেট করলেন, অভিনন্দন জানালেন। আপনার প্রায়োরিটি কি হবে? কারণ আমাদের রাজ্যের বিরুদ্ধে প্রায়োরিটি হলো নাম্বার 1 টাটাকে ফিরিয়ে আনা। প্রায়োরিটি সিঙ্গুর এবং অন্য জায়গায়, সেটা তো দেখতে হবে, বলতে হবে ওদেরকে। সিঙ্গুরে যে কি অবস্থা করে রেখেছে 15 বছরে, না শিল্প না কৃষি, এই এক। 2 হচ্ছে যে 6688টি ছোট বড় মাঝারি কারখানা এই যে অনাচার অত্যাচার দুর্বিচারে যে পালিয়ে গেছে, চলে গেছে দুঃখে রাগে ক্ষোভে, সেই সমস্ত ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসায়ীদের এবং শিল্পপতিদের ফিরিয়ে আনা। আর তৃতীয় হলো দেশ বিদেশের সকল বিনিয়োগকারী তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরও এখানে আসতে বলা এবং পশ্চিম বাংলায় বিনিয়োগ করা। পশ্চিমবাংলায় যে এনর্মাস স্কোপ আছে বহু কিছুর করার, মানে এইরকম একটি রাজ্য তো তুমি আরেকটি পাবে না যেখানে সব আছে। ইউ উইল গেট এভরিথিং ওভার হিয়ার। আমার নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে, কিন্তু এটা তো ব্যক্তি শঙ্করের ভাবনা চিন্তার প্রকাশ করবার বিষয় নয়। সামগ্রিকভাবে সরকার কিভাবে চাইছেন, মুখ্যমন্ত্রী তার কি নির্দেশিকা, সেটাকে মাথায় রেখে আমরা কাজ করব। এবং আমি এক্ষেত্রে সব থেকে বেশি অগ্রাধিকার দেব সেটা হচ্ছে পর্যটন বিশেষজ্ঞ যারা, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় স্তরে এমপ্লয়মেন্ট জেনারেট করা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন, সেটা হচ্ছে রেভিনিউ কালেকশনকে বৃদ্ধি করা। আমার আরো একটা লক্ষ্য নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আমার ফরেন টুরিস্ট, বিশেষ করে ইউরোপ আমেরিকা, এই টুরিস্টদেরকে কি করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা যায় সেটাকে এনশিওর করার চেষ্টা। নামে এলাকায় হচ্ছে একটা ইনফ্লাক্স হয়ে যাচ্ছে। ইনফ্লাক্স নিয়ন্ত্রণের কোনো ভাবনা চিন্তা আছে? প্রথমত যে কোনো জিনিস শৃঙ্খলাবদ্ধভাবে না হলে, অপরিকল্পিত ভাবে হলে তার যে ইম্প্যাক্ট সেই অঞ্চলের মধ্যে পড়ে, এটুকু সাধারণভাবে বোঝা যায়। পর্যটনের বিকাশ হবে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে। এটা এই গত 15 বছরের যে সোকল ট্যুরিজম নিয়ে যে কাজ হয়েছে, সেখানে দেখা গেছে শৃঙ্খলাহীনতা, আইন ভেঙে পর্যটন বৃদ্ধি করতে গিয়ে, মানে শর্ট টার্ম প্রফিট করতে গিয়ে লং টার্ম ক্ষতি আমরা করছিলাম। সেগুলো নিয়ে কথা হবে। পূর্ণমন্ত্রীর পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কারা হলেন সেদিকে একবার নজর রাখবো। ক্রীড়া, যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ইন্দ্রনীল খা। নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ স্বনির্ভর গোষ্ঠীর প্রতিমন্ত্রী মালতী রাভা রায় এবং পানি সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী হলেন রাজেশ মাহাতো। পেশায় চিকিৎসক হলেও তিনি যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব হলো ক্রীড়া, যুব কল্যাণ এবং একই সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবকটা দায়িত্ব। ক্রীড়া নিয়ে নানান অভিযোগ এবং শিক্ষা দপ্তরের মতো, স্বাস্থ্যের মতো ক্রীড়ার ক্ষেত্রে বহু দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতি এই যে সরানো, পরিষ্কার করা, সেটা কতটা চ্যালেঞ্জিং? দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে,
কারণ পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার, তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন ক্ষেত্রে কাটমানি, সিন্ডিকেট আর দুর্নীতি করে গেছে, তার বাইরে কিছু ভাবতে পারেনি। খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়ার মতন মুভমেন্ট থেকে সে বিভিন্ন যে সরকারি সহায়তা, কেন্দ্র সরকারি প্রকল্প, সেখান থেকে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দেরকে বঞ্চিত রেখেছে। আমাদের ছেলেমেয়েরা কেউ সন্তোষ ট্রফি খেলতে উত্তরপ্রদেশের হয়ে খেলছে, কেউ গিয়ে হকিতে গিয়ে হকি খেলার জন্য উড়িষ্যা চলে যাচ্ছে, কেউ টেবিল টেনিস খেলতে ত্রিপুরা চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই হয়েছে। আর এখানে ক্রীড়া দপ্তর অবহেলিত ছিল এবং ক্রীড়ামন্ত্রীকে দেখা যেত বিনোদন জগতে বেশি। সিন মতন একজন কিংবদন্তি প্লেয়ার, বিশ্ববন্দিত প্লেয়ার, ফুটবলার, যাকে গড অফ ফুটবল বলা হচ্ছে বর্তমান জেনারেশনের ক্ষেত্রে, সেই ফুটবলারকে নিয়ে তাকে অপমান করেছে এবং তাকে নিয়ে পুরো পশ্চিমবঙ্গবাসী বাঙালিদেরকে অপমান করেছে, ভারতবাসীদেরকে, ভারতবর্ষকে অপমান করেছিল এর আগের সরকার। টোটাল মেসি অ্যাফেয়ার হয়েছে, তার সাথে সাথে এবং বিভিন্ন যে ওর মধ্যেও যে কাটমানি, ওর মধ্যেও যে সিন্ডিকেট, তারই কিন্তু একটা বড় নিদর্শন হয়েছিল মেসি কাণ্ড। আর তার শুধু মেসি কাণ্ডে তারা থেমে থাকেনি, তারা ডায়মন্ড হারবার এফসির মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের অভিযোগ আসছে। ইভেন খুব সিরিয়াস অভিযোগ, ম্যাচ ফিক্সিংয়ের মতন সিরিয়াস অভিযোগও কিন্তু আমার কাছে দায়ের হচ্ছে। 1 ঘন্টাও হয়নি দায়িত্ব প্রাপ্ত হয়েছি। সেই দায়িত্ব নেওয়ার সাথে সাথে বলা হচ্ছে ডায়মন্ড হারবার এফসির সাথে ম্যাচ এথিক্স কোথায় ভায়োলেট করেছে, সেই সব অভিযোগ পর্যন্ত লিপিবদ্ধ হয়ে জমা পড়ছে। শেষ দপ্তরের দায়িত্ব পেলেন অরূপ দাস এবং এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। দপ্তরের দায়িত্ব নিলেন, সময় কিভাবে কাটছে? না, দপ্তরের দায়িত্ব নিয়েই দপ্তরের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আমি বেশ কিছুটা সময় ধরেই কথা বললাম কতগুলো বিষয় নিয়ে, বিশেষ করে বর্ষার সামনে। সেই বর্ষার ক্ষেত্রে আমাদের কি ব্যবস্থাটা নেওয়ার দরকার। কারণ গত বছর আমরা দেখেছি উত্তরবঙ্গে যখন বন্যা চলছে, এখানে তখন কার্নিভাল চলছে, এটা আমরা দেখেছি। তো সেরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়। যেমন হঠাৎ করে বর্ষা আসছে, এক রাতে প্রচণ্ড আকাশ ভাঙা বৃষ্টি, তো সেসব ক্ষেত্রে কিছু অসুবিধে হয়। কলকাতার জল কিভাবে আমরা দ্রুততার সাথে করতে পারবো, সেগুলো নিয়েও কিছু আলোচনা হয়েছে আমাদের। তো বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে গোটা রাজ্য জুড়েই। নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন মালতী রাভা রায়। দায়িত্ব পাওয়ার পর তিনি কি বললেন, শুনুন। আমাদের প্রধানমন্ত্রী তো বারবার বলছেন মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে প্রশাসনকে দায়িত্বই দিয়েছেন যে জিরো টলারেন্স। আমরা মহিলারা, শিশুরা, মায়েরা যদি নির্যাতিত হয় তবে আমরা এ ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে কোনো রকম মানে অব্যবস্থা বা কোনো কিছু মানে বরদাস্ত করা হবে না। মাননীয়ার আমলে যে লক্ষ্মী ভাণ্ডার পেত, সেটা আমরা দেখতে পেয়েছি যে পুরুষরাও লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। সেখান থেকে আমরা যারা প্রকৃত যে সমাজের যারা প্রকৃত এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার অধিকারী, সেইভাবেই যে আমাদের বিভিন্নভাবে অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে পেয়ে গেছেন, এখনও আমাদের সেই ফর্ম ফিল আপগুলো চলছে। প্রকৃত যারা আছে তারা প্রত্যেকেই এই যোজনার অন্তর্ভুক্ত হবে এবং পাবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন দীপঙ্কর জানা। দায়িত্ব পাওয়ার পর কি বলছেন, শুনবো। আগামী দিনে আমাদের যারা ধরুন নির্বাচন লড়ার সময় আমরা একটা বিস্তার করেছিলাম বা সংকল্প করতেছিলাম বা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর সেখানে উল্লেখ ছিল আমরা বেকার ছেলেদের চাকরি জীবন ফিরিয়ে আনার জন্য আমরা তার জন্য ইন্ডাস্ট্রি দরকার। ইন্ডাস্ট্রি করতে গেলে ল্যান্ড দরকার, তাহলে ল্যান্ড তো আমাদের রেকজিস্ট্রেশন করতে হবে। সেটা চিন্তাভাবনা আগামী দিনে হবে। পরিবহন এবং শ্রম দপ্তরের পূর্ণমন্ত্রী হলেন অর্জুন সিং। এই দুই দপ্তরের দায়িত্ব পাওয়ার পর অর্জুন সিং কি বললেন, রাখবো আপনাদের সামনে।
পরিবহন দপ্তরের ব্যাপারে এই বিগত সরকার যা করে গেছে, মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। বামফ্রন্ট থেকে তৃণমূল অবধি প্রতিক্রিয়া ভালো নয়। রাস্তায় বাস নেই, এইগুলো সমস্যাটা অধিকারীরা বলতে পারবেন। আমি আজকে বসবো, তারপরে আপডেট করব। কেন কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, কাজ দেখার জন্য পাঠিয়েছেন আবার কাজ করাবার জন্য পাঠিয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সব থেকে বেশি যে চাহিদা কি সরকারি বাস রাস্তায় উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে সবটা নিয়ে একটা বড় কাজ, বড় দায়িত্ব। দেখুন যাত্রী পরিষেবা বাসই নেই, বাস চলেই না। আগে বাসটা তো চালাই, তারপরে ড্রাইভারের অসুবিধা, মানে তেল বিক্রি হয়ে যায়, পাম্প থেকে তেলই থাকে না, সব আছে সমস্যা। আমরা তো গ্রাউন্ড জিরো থেকে পলিটিক্সটা করেছি, আমরা এসব জানি কোথায় কি সমস্যা আছে, ধরতে অসুবিধা হবে না। আজ সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4399 দিন প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী। সরকারে 12 বছর এবং আজ সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী, যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন সন্ধে 7টায় এবিপি আনন্দে। আজ সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 4399 দিন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদী, যা জওহরলাল নেহরুর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। সরকারে 12 বছর জাতির উদ্দেশ্যে আজকে সন্ধে 7টায় ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার সরাসরি সম্প্রচার দেখতে পাবেন এবিপি আনন্দে। এদিকে দিল্লিতে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4399 দিন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সম্প্রচার দেখুন এবিপি আনন্দে। জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সরকারের 12 বছর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতির উদ্দেশ্যে ভাষণে কি বার্তা দেন এবিপি আনন্দে দেখুন সরাসরি সম্প্রচার। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।